লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা ৮, লেখনীতে ফাতেমা ফারিয়াল। আহাদ রাজাকে কাছে আসতে দেখে হৃদির চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। হঠাৎ তার শরীর ঢলে পড়ে, যেন নিজে আহাদ তাকে নিমিষে ধরে ফেলে। তবে হৃদি আবার নিজেকে সামলে দাঁড়ায়। তার বুকের ভেতরে ধুকপুকুনি এমনভাবে চলছে, মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে। সেই ধুকপুকুনি পৌঁছে গেল আহাদের কান পর্যন্ত। তার দৃষ্টি হৃদি তার কোমল মুখে আটকে গেল। সে যে ক্রোধ নিয়ে এসেছে, সে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল। হৃদির মুখ দেখে সে আগুন মুহূর্তে বরফ হয়ে গেল। হৃদির মুখটা লাল হয়ে উঠেছে, কোমল চিকন অধর জোড়া তীর করে কাঁপছে। চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করল। আহাদ দুটো হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। তার চোখে অদ্ভুত এক নরম ভাব। সে নিজের ভেতরে এক মুহূর্তেই টের পেল এই মেয়েটা তার রাগে আগুনকে কিভাবে যেন মুঠির ভেতর বন্দি করে ফেলছে। এক মুহূর্ত পর আহাদ নরম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, এই টাকা আমার দিকে। হৃদি কোমল শরীরে হালকা কেঁপে উঠল। ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল। মনে হচ্ছিল সেদিনের মতো আবারও থাপ্পড় পড়ে যদি। চোখ খুলতে সরাসরি দৃষ্টি মিলল আহাদের গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। আর সেই মুহূর্তে আহাদের মনে হলো কেউ যেন তার বুকে চিরচেনা তীর ছুঁড়ে মেরেছে। এত ধারালো, এত গভীর সেই দৃষ্টি। সে অনিচ্ছা সত্ত্বেও একটা তৃষ্ণার্ত ঢোক গিলল। তারপর নরম স্বরে প্রশ্ন করল, কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি কি মেরেছি তোমাকে? হৃদি মাথা নিচু করে ধীরে ধীরে নাসূচক মাথা নাড়ল। আবারও প্রশ্ন করল আহাদ, বকেছি তোমাকে? হৃদি এবারও নাসূচক মাথা নাড়ল। আহাদ এক চিলতে হাসি দিয়ে বলল, তাহলে কাঁপছো কেন? ক্ষুধা লাগছে। হৃদি ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ করে কথাটা বলে ফেলল। তার এই উদ্ভট উত্তর শুনে আহাদ মুখ লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হালকা হাসি দিল। তার রাগ নিমিষে গলে গেছে নরম স্রোতের মতো। সে দু আঙ্গুলে পিঠ আলতো করে ধরে হৃদির কপালে ঠেকিয়ে বলল, মাথাটা গরম হয়ে আছে, বুঝতে পারছি। এমনি এমনি তো জুতা ছুঁড়ে মারনি। হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল। নিজের ক্রাশকে জুতা ছুঁড়ে মারছি? ছি! লজ্জা আর ভয়ে গাল দুটো যেন লাল বার্ন ধারণ করেছে। আনিকা আর আহিয়া মুখ চওয়াচই করল একে অপরের। তাদের মনে হচ্ছে এটার ভেতরে কিভাবে সম্ভব। তারা ভেবেছিল এখন বুঝি হৃদির গালে ঝড় নামবে। কিন্তু এখানে যে উল্টো ঘটনা ঘটল। আহাদ রাজা এমন শান্তভাবে কথা বলছে, পাশে নীলা দাঁড়িয়ে, তার চোখে স্থির আহাদের ওপরে। ব্যাগের কোণে শক্ত করে চেপে ধরে রেখেছে। আহাদ রাজা নির্লিপ্ত ভঙ্গিতে হৃদিকে উদ্দেশ্য করে বলল, চলো। হৃদি ভোরকে গিয়ে জিজ্ঞেস করলো, কোথায়? আইসক্রিম খেতে? আপনার মাথা ঠান্ডা করতে হবে তো। এই বলে আহাদ হাঁটা দিল। কোনো দ্বিধা না করে হৃদিও ধীরে ধীরে পিছু নিল। তার গাড়ির কাছে পৌঁছে হঠাৎ পিছু ফিরে তাকালো। আহাদ কর্কশ কণ্ঠে বলল, কি হলো? তোদের আলাদা করে ইনভাইট করতে হবে? তার কথা শুনে অনিকা, আহিয়া আর নীলা আঁতকে উঠে নড়ে চড়ে দাঁড়ালো। তারপর সোজা গাড়িতে দিকে এগিয়ে গেল সবাই। ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়ি দুটো ধীরে ধীরে উধাও হয়ে গেল। আর গেটের ভেতরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। আইসক্রিম পার্লারে ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতেই গরম বাতাস ধাক্কা দিতে লাগলো গায়ে। হৃদিতা এবার চোখ সরু করে তাকালো আহাদের দিকে। কালো চশমা পরা সেই মুখটা রহস্যময় লাগছে। আহাদ রাজা ওয়ালেট বের করে কার্ড রাখলো কাউন্টারে। আবারও পকেটে নিল নির্লিপ্ত ভঙ্গিতে। কোনো শব্দ নেই কোনো রাগের চিহ্ন। এতে হৃদিতা একটু বেশি অবাক হলো। সে ভেবেছিল আজ আহাদ নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমক দিবে কিংবা কান ধরে উঠবোস করাবে। আর তা না হয় একটা থাপ্পড় তো পড়বেই তার গালে। কিন্তু আশ্চর্য, এক বিন্দু রাগ দেখালো না আহাদ। মনে মনে প্রশ্নে ভেসে এলো, তবে সত্যিকার তা পড়ে দোয়া কবুল হয়েছে এই ভেবেই যেন শান্তি মিলল তার মনে হতেই। ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল হৃদির। আলতো করে হেসে ফেলল সে একাই। তার সে উদ্ভট হাসিতে চোখে পড়ল অনিকার। এগিয়ে এসে কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, কিরে, তোর ওপর জিনভর করলো নাকি? একা একা হাসছিস কেন? হাসি মুহূর্তে উবে গেল হৃদিতার মুখ থেকে। সে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো।
কি হয়েছে? কই হাসলাম? আমারে বোকা বানাইতেছস? এত সহজ না রিদি, সত্যি করে বলতো, তুই কি আহাদ রাজার প্রেমে পড়েছিস? রিদি ধূপ করে নেমে গেল। সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে অনিকার মুখ চেপে ধরলো, চোখে চোখ রেখে ইশারা করলো চারপাশে সবাই আছে। অনিকা ঠোঁট বাঁকিয়ে মুখ সরিয়ে নিল। আমার বিশ্বাস হচ্ছে না রিদি, তুই মানুষ পেলি না? এই নির্দয় লোকটাকেই? কেমনে রিদি? রিদি কেঁপে উঠে ফিসফিস করে বলল, চুপ থাক না প্লিজ। দূর থেকে সব লক্ষ্য করছিল আহাদ। রিদিকে হাঁসফাঁস করতে দেখে ধীর পায়ে এগিয়ে এলো। হালকা নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? খারাপ লাগছে? বাসায় যাবে? রিদি চোখ নামিয়ে রাখলো, কিছু বলতে যাবে, তখন তার উত্তর দেওয়ার আগে আহাদ উঠে শাহিনকে ডাকলো। তার দায়িত্বে আহিয়াকে রেখে দিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল রিদির সঙ্গে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা, ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই করছে। রাস্তায় হালকা যানজট, কিন্তু গাড়ি চলছে দ্রুত। আহাদের কালো চশমার পেছনে চোখে দৃষ্টি গোপন, কিন্তু তার পাশে বসে থাকা রিদির বুকে ধুকপুকুনি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামলো রিদির বাসার সামনে। আহাদ রাজা দরজা ঠেলে নেমে গেল, দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ালো গাড়ির বনেটের পাশে। আধা হেলা দিয়ে থাকা ভঙ্গিতে যেন এক অদম্য সম্রাটের মতো। তার দৃষ্টি ছিল স্থির রিদির দিকে। দেখি হাতটা। রিদিতা অবাক, মুহূর্তে হাতটা পেছনে লুকিয়ে ফেললো। আহাদের চোখের মনি মুহূর্তেই চলে উঠলো, রাগী গলায় গর্জন করে উঠল আহাদ, আমি হাত দিতে বলছি, কুইক। আদেশের সুরে রিদির বুক কেঁপে উঠল। চারপাশে একবার তাকিয়ে ভয়ে ভয়ে এগিয়ে দিল হাতটা। তার আঙ্গুলগুলো কাঁপছে, নিঃশ্বাসে কেটে কেটে আসছে। আহাদ বিন্দুমাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরল, আলতো করে তুলে নিল কাটা জায়গা দেখার জন্য। তার ভুরু কুঁচকে গেল, ঝলসে যাওয়া চোখে রিদির দিকে তাকালো। গলা ভারী লাগলো। ওষুধ খাওনি? হাতে ক্রিমও লাগাওনি? রিদি গলা শুকিয়ে গেল। ভেতর থেকে ভাবছে সে তো ওষুধ ফেলে দিয়েছে, এখন কি বলবে? তাকে চুপ করে থাকতে দেখে আহাদ আবার গর্জে উঠল, আমি কিছু জিজ্ঞেস করেছি রিদি। সেই গর্জনে মনে হলো মাটি কেঁপে উঠল, সাথে রিদির বুক ধরফর করে উঠল। আর সে সহ্য করতে পারল না। একটা দুষ্টু বুদ্ধি খাটিয়ে হঠাৎ সাহস জোগাড় করে আহাদের পেছনে দিকে ইশারা করলো, দেখুন আপনাকে কেউ ডাকছে। আহাদ মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে, কিন্তু ওইখানে কেউ নেই। সেই সুযোগে রিদি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ভেতরে। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর বুক ফেটে বেরিয়ে এলো এক আগুনের গর্জন, রিদি, আই সোয়ার তোকে আমি বুকের সাথে পিষে মেরে ফেলবো। সন্ধ্যার আলো তখন অন্ধকারে মিশে আসছে। শহরে হালকা যানজট আর মানুষের কোলাহল মিলে একটা ভারী ক্লান্তি যেন বাতাসে ভাসছে। ভারী পদক্ষেপে ভেতরে এলেন আফরোজা শেখ, আর পাশে নিস্তব্ধ ভঙ্গিতে হাঁটতে লাগলেন আদনান। দুজনের মুখমণ্ডল ক্লান্ত, অথচ ক্লান্তি ভিন্ন ভিন্ন কারণের। ড্রয়িং রুমের সুবিশাল ঝাড়বাতির আলোয় ঘরটাকে ঝলমল করছে। মখমলের গাঢ় নীল পর্দা দেখে টেনে রাখা হয়েছে। কাচের জানালা প্রতিফলন হচ্ছে ঘরের শোভাধারণ, সোনালি আলোর ঝিলিক। আফরোজা শেখ ধীরে গিয়ে বসলেন তার নির্দিষ্ট কিং সাইজের আর্ম চেয়ারে। ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিলেন, এক হাত তুলে মাথার পাশ ঠেসে দিলেন। পাশের সোফায় বসল আদনান। তার চোখে এক বিশেষ আবেগ নেই, একরাশ নির্লিপ্ততা যেন। পরিচালিকা ঋতু ঠেলে আনলো নাস্তার ট্রলি, দুজনের সামনে এসে রাখলো এক গ্লাস ঠান্ডা পানি। ঠিক তখনই পাশে এসে বসলেন হালিমা বেগম। শাড়ির আঁচল আলতো করে টেনে কাঁধে নিলেন। একবার তাকালেন আদনানের দিকে, তারপর স্থির দৃষ্টিতে আফরোজা শেখকে নরম কণ্ঠে বললেন, কি হয়েছে আপা, তোমার শরীর ঠিক আছে নাকি? কথাটা শুনে যেন আফরোজা শেখের রাগ আরও বেড়ে গেল। গ্লাসটা টেবিলে ঠাস করে রাখলেন, 2 আঙ্গুল কপালে চেপে ধরে রাগী গলায় বললেন, কি হয়েছে সেটা তোমার বড় ছেলেকে জিজ্ঞেস করো হালিমা। যে পাত্রী দেখাতে নিয়ে যায় সেটাই তার পছন্দ না, উল্টো আলাদা করে পাত্রীর সাথে কথা বলতে চায়। আমি থাকি একা বোকা হয়ে। আজকালকার যুগে ওর মতো মনের মনসই নম্র ভদ্র মেয়ে কোথায় পাবো বলো? আধুনিকতার ছোঁয়া তো থাকবেই।
ঘরের নীরবতা নেমে এলো। আদনান ঠান্ডা নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমি কখন বলেছি আমার নম্র ভদ্র শান্ত মেয়ে দরকার? হালিমা বেগম অবাক হয়ে তাকালো আদনানের দিকে, এরপর শান্ত স্বরে বললেন, তাহলে তোমার সমস্যা কোথায়? কোনো মেয়ে পছন্দ করো না কেন? নাকি আলাদা করে কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকলে বলো, আমরা তার সাথে দেখা করব, তোমাকে তার সাথেই বিয়ে দিব। মুহূর্তে আদনানের চেহারা পাল্টে গেল। সে হঠাৎ পিঠ সোজা করে দুবাহু ঘুরিয়ে নড়ে চড়ে বসলো, যেন কিছু বলতে উদ্যত। ঠিক তখনই আফরোজা শেখ ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, তুমিও হালিমা? ওর যদি পছন্দ থাকতো তাহলে কি আমার সাথে মেয়ে দেখতে যেত? তাছাড়া আমরা কি জানতাম না এই বিষয়ে? আদনান চল শক্ত করে চেপে ধরল, তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। আফরোজা শেখ আবারও বললেন, দেখো আদনান, ভাইজান আর ভাবি আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু তুমি যদি এমন করতে থাকো তাহলে আমাদের পক্ষে যে দায়িত্ব করা দুষ্কর হয়ে পড়বে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এবার তোমার মতামত চাইবো না, আমি যা বলবো সেটাই শেষ সিদ্ধান্ত, মাথায় রেখো। ঘরে নেমে এলো এক ধরনের বরফ শীতল নীরবতা। আদনান একটা কথা বলল না, পাশ থেকে নিজের ব্লেজারটা হাতে তুলে নিল, এরপর গটগট করে সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। আফরোজা শেখ চোখ বন্ধ করে আবারও কপালে আঙ্গুল চেপে ধরলেন, মুখে ঝলসে পড়া ক্লান্তি, রাগ আর অসহায়তা মিশ্রণ এক ছাপ। হালিমা বেগম সেদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আদনান থেমে গিয়ে পিছনে ঘুরল, দৃষ্টি সরিয়ে হালিমা বেগমের দিকে চাপা গলায় কিন্তু দৃঢ়স্বর, চাচি আম্মা, ওপরে আমার চা পাঠিয়ে দিয়েন বলে আবার গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোলেন। চায়ের কাপ হাতে নিয়ে কয়েকবার পরিচালিকা ঋতুকে ডাকলেন, ঋতু, ঋতু, এই ঋতু, কিন্তু না, কোনো উত্তর নেই। ঠিক তখনই রান্নাঘরে ঢুকলো আহিয়া। সে দুলতে দুলতে এসে ছোট টেবিলের পাশে চেয়ারে বসলো, আলসেমিতে ভরা চোখ, হাতে মোবাইল নিয়ে টুকটাক স্ক্রল করছে। হালিমা বেগম এবার তাকালেন, তারপর আলতো গলায় ডাকলো, আহিয়া মা, আদনানের চাটা একটু দিয়াই না মা। আহিয়া অবাক হয়ে চমকে উঠল, কি? আমি? অসম্ভব। কি অসম্ভব? আদনান কি তোকে খেয়ে ফেলবে নাকি? জানা মা, আমার চুলায় রান্না। কোনো উপায় না দেখে আহিয়া গজগজ করতে করতে চায়ের কাপটা তুলে নিল, ধীর পায়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে ওপরে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিল আহিয়া। ভেতরে আধো আলোয় ঢাকা, কোথাও আদনানকে দেখা যাচ্ছে না। ভেতরটা আধো আলোয় ঢাকা, কোথাও আদনানকে দেখা যাচ্ছে না। একটা ঢোক গিলে সাবধানে ভেতরে পা রাখলো, টেবিলের ওপর কাপটা রাখতে গেল। ঠিক তখনই তার চোখে পড়ল বুক সেলফের ভেতরে ভাঁজ করে বইয়ের ফাঁকে এক ঝলক আলোর ঝিলিক পড়ছে, একটা আধা খোলা অ্যালকোহলের বোতল। আহিয়ার চোখ কপালে উঠে গেল, না, এটা কি ঠিক দেখছি আমি? আদনান ভাই ড্রিঙ্কস করে? যে মানুষ সবসময় শরীরের সুস্থতা, ফিটনেস, শৃঙ্খলতা এসবে সচেতন, সে কিনা এরকম করতে পারে? শিওর হতে আহিয়া দুপা এগোলো সেই দিকে। ঠিক তখন ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদনান, কাঁধে তোয়ালে, মুখ মুছতে মুছতে। হঠাৎ চোখ গেল আহিয়ার দিকে, নরম স্বরে জিজ্ঞেস করলো, কি চাই? আহিয়া চমকে উঠল, কাঁপতে কাঁপতে বলল, আপনার চা। রাখ টেবিলে। আহিয়া মৃদু শব্দ করে টেবিলে কাপটা রাখলো। দরজার দিকে এগোতে হঠাৎ থমকে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো আদনানের দিকে। একটা কথা জিজ্ঞেস করবো আদনান ভাই? আদনান এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে থাকলো। সে জানে আহিয়া কি জিজ্ঞেস করবে, তাই ঠান্ডা নির্দ্বিধায় উত্তর দিল, না। আহিয়া স্তব্ধ হয়ে গেল, এক মুহূর্ত দাঁড়ালো না, তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আদনান বুক সেলফের দিকে বাহাত বাড়িয়ে বইগুলো সরিয়ে আবারও বোতলটা আড়াল করলো, এরপর ধপাস করে দেহটা ছুড়ে দিল বিছানায়। শান্ত চোখে একবার তাকালো টেবিলে রাখা ধোয়া ওঠা চায়ের কাপের দিকে। হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। সেই বিকেল থেকে ঈশানীর পিছনে পিছনে ঘুরছে হৃদিতা। কাল রাতে কি সর্বনাশ না হলো! ঈশানীর জেরার মুখে বেশি নিজেকে সামলাতে পারেনি রিধি। শেষমেশ মুখ খুলতে হয়েছে বলে কিভাবে হাত কেটেছে, কি হয়েছে সব। শুধু একটা বিষয়, শুধু সাবধানে এড়িয়ে গেছে আহাতকে পছন্দ করার কথাটা। সেটা বুঝে মুখে আনার সাহস হয়নি। তখন থেকে ঈশানী মুখ ভার করে আছে, রিধি তার সাথে কথা বলছে না। রিধি কত ডাকাডাকি করলো, টানাটানি করলো, কোনো উত্তর নেই। মনের গভীরে অভিমান জমে আছে তার।
সে যে বোনের বাইরে গিয়ে একটা চকলেটও খেতে দেয় সে ঈশানী শেয়ার করত। ছোটবেলার ছোট ছোট প্রতিটা সুখ দুঃখ তার সাথে আলোচনা করত। সেই বোন এত বড় একটা ঘটনা গোপন করলো। ঈশানীর বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। তাই সে জেদ করেছে আর কথা বলবে না তার সাথে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। ঘর ভর্তি নরম আলো। ঈশানী বালিশ পিঠে ঠেকিয়ে চুপচাপ বিছানায় এসে বসলো। চোখে মুখে অভিমান জমাট। এদিকে হৃদি কেমন অস্থির হয়ে আছে, একটুখানি হাসি, একটুখানি কথার জন্য। প্রাণপণ চেষ্টা করছে। হৃদি এসে বসলো ঈশিতার সামনে। খুনসুটি ভরা ভঙ্গিতে তাকে দুলাতে দুলাতে ডাকলো, বুবু, এই বুবু, কথা বল না, কথা বল না। ঈশানী দ্রুত ভুরু কুচকে বিরক্তি স্বরে বলল, কি হচ্ছে, কি সমস্যা তোর, এত জ্বালাচ্ছিস কেন? কিন্তু তাতে রীতির কোনো ভুরুক্ষেপটি হলো না। সে বরং হেসে 2 হাত আঙ্গুল দিয়ে ঈশানীর ঠোঁটে দুপাশ চেপে ধরে বসলো। একটু হাসো না, ওগো মাহির মা, একটু হাসো ও মাহির মা, সুমনের বড় গিন্নি। ঈশানী মুখ একদম গম্ভীর। হাসি তো দূরের কথা, চোখ মুখ কুচকে তাকালো হৃদির দিকে। হৃদি চোখ পিটপিট করলো, ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল, এবার অন্তত একটু হাসো না বুবু। কিন্তু কাজ হলো না। ধীর অথচ হরদাস। ঈশানী নাক হঠাৎ হৃদি ঈশানীর নাকটা আঙ্গুল দিয়ে তুলে ধরলো। জানো তোমারে না এখন কার মতো লাগে? আমাদের বাড়ির পাশে কাঞ্চন ভাইয়ার যে বোন আছে না, বিনু, একদম তার মতো লাগে। এই বলে হৃদি নিচেই হেসে কুটুকুটি। কিন্তু এবার ঈশানী ফেটে পড়ল। সে এক ঝটকায় হৃদির নরম দুটো গাল চেপে ধরলো। তাতে ঠোঁট জোড়া ফুলে মুখের ভঙ্গিতে পাল্টে গেল। ঈশানীর হালকা হেসে বলল, তুই জানিস তো কেমন দেখতে কেমন লাগছে? আমাদের এলাকায় যে গণিখংদার আছে না, তার ছোট বউয়ের মতো লাগছে। এই বলে ঈশানী নিজেই হো হো করে হেসে উঠল। হৃদি হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ঝাপটা মেরে উঠে দাঁড়ালো। ছি ছি ছি, মোটেও না, আমি কত সুন্দর, মাশাআল্লাহ। তার মুখভঙ্গি, হাসা, চলা, অভিমান ভারী দৃষ্টি। পাশের ঘর থেকে মাহি এসে উকি দিল। এবার 2 বোনে একে অপরের দিকে তাকালো। তারপর মুহূর্তেই অট্টহাসিতে ফেটে পড়ল। এই দৃশ্য দেখে মাহিও থাকতে পারল না, সে হো হো করে হেসে উঠল। হৃদি হঠাৎ বুকের ভেতর কেমন জানি শূন্য হয়ে গেল। বিছানার 4 হাত পা মেলে শুয়ে আছে সে। সিলিং ফ্যানের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই টুং তার ফোন থেকে ভেসে এলো নোটিফিকেশনের শব্দ। হৃদি চমকে উঠল। পাশে টেবিলে রাখা ফোনটা টেনে নিল। স্ক্রিনে চোখ রাখতে বুকের ভেতর কেমন কেঁপে উঠল। আহাদের নামটা ভেসে আছে। হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে আছে। ধরধর করে কাঁপা আঙ্গুলের স্কিন আনলন করে বার্তা পড়তে লাগলো। শিরধারা ঠান্ডা হয়ে এলো। 2 মিনিটের মধ্যেই নিচে আসো, কুইক। 2 মিনিটের মধ্যে যদি না আসো আমি ওপরে যাব, থাপড়ায় চেহারা নকশা পাল্টাই দিব। হৃদিতা ধরফর করে উঠে বসলো। ফোনটা তার হাতে থেকে ছিটকে বিছানায় পড়লো। বুকের ভেতর দুক দুক শব্দ, যেমন কানে ধাক্কা দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ। এসে অস্থিরতায় কয়েকবার ঘরের ভেতর পায়চারি করলো। তারপর ধীরে ধীরে ঈশানীর রুমে গিয়ে উকি দিল। দেখল ঈশানী মাহিকে পড়াচ্ছে। দুজনে বইয়ে ডুবে আছে। হৃদি মনে একটু সাহস এলো। এখন বের হলে কেউ খেয়াল করবে না। চুপচাপ ওড়নাটা ভালো মতো গলায় দিয়ে মাথায় পেঁচিয়ে নিল। পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে এসে দাঁড়াতেই তার চোখ আটকে গেল যেন। কালো শার্টের হাতা গুটাতো সোজা সবটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। কালো চশমায় ঢাকা চোখ, তবুও তার দাপটে ভরা উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়েছে। গাড়ির হেডলাইটের সাথে ম্লান আলোয় যেন আরো রহস্যময় লাগছে তাকে। হৃদির বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। আহাদ তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। কালো চশমা খুলে পকেটে রাখলো। তার গভীর চোখ দুটো হৃদির ওপর স্থির হলো। পা থেকে মাথা পর্যন্ত একবার তাকে অবলোকন করলো। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে প্রেয়সী সেই অসম্ভব মোহনীয় লাগছে। আহাদের চওড়া ঠোঁটে চাপা হাসি রেখে ফুটে গেল। হৃদি কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ হাত ঘড়ির ওপর তর্জনী আঙ্গুল দিয়ে 2 বার ঠক করে কাঠের মতো শব্দ করলো। 11 মিনিট লেট।
আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। রিদি কাচুমাচু হয়ে বলল, বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে, তাই না? আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লাগানো। না, সময় লাগবে কেন? ভুল হয়ে গেছে, এরপর থেকে চেষ্টা করব সময় মতো আসতে। আহাদ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হঠাৎ ঠোঁটের কোণে কড়া হাসি নিয়ে বলল, আহাদের রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, শাস্তি তো পেতেই হবে। রিদির বুক যেন কেঁপে উঠল, শুকনো ঠোঁট ঢোক গিলে নিল, জড়ানো কণ্ঠে বলল, কি শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাহলে 11 বার কান ধরে উঠবস করতে হবে। রিদির কপাল কি বলে? এখনই শুরু করো, কুইক। রিদি ভয়ে ভয়ে চারপাশে তাকালো। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা পায়ে ফাঁকা, আশেপাশে লোকজন নেই বললে চলে। বুকের ভেতর একটু সাহস এলো, কিন্তু তার ভাবনা আবার হাদের কর্কশ কণ্ঠ বাজলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডু ইট। রিদি গভীর এক ঢোক গিলল, অতঃপর মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবস করতে শুরু করলো। 1 2 3। প্রতিবার উঠবস করতে সাথে সাথে চুল ঘষে ঘষে পড়লো মাটি ছুঁই ছুঁই। গলার ওড়নাটাও সরে যাচ্ছিল। লজ্জা আর ভয় আর রাগ সবকিছু মিলেমিশে বুক কাঁপছিল রিদি তার। আর সেই দৃশ্য দেখে হাতের মুখে হাত চেপে হাসি। ঠিক তখনই ঠোঁটের কোণে লুকানো হাসি যেন লুকানো গেল না, তার ভেতরটা ছটফট করলো কেবল একবার তার প্রেয়সীকে এভাবে দেখতে দেখতে। তার গাড়ি ঘুরিয়ে হঠাৎই এখানে চলে এসেছে। রিদি এক এক করে 11 বার উঠবস শেষ করলো। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। হাত কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখলো। বুকের ভেতর কেমন ধড়াস করে উঠলো, মনে হলো কেউ বুকের ভেতর ঢাক বাজাচ্ছে। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল, হয়েছে, এবার যেতে পারো। রিদি বিস্ময় সমেত মাথা তুলল, গলার স্বর হালকা কাঁপছে। মানে, আপনি কি আমাকে 6 তলা থেকে নামালেন শুধু কান ধরে উঠবস করানোর জন্য? হাতের ঠোঁট বাগলো, হিমশীতল গলায় বলল, হ্যাঁ। কেন? এমনি, আমার ইচ্ছে। রিদির চোখ লাল হয়ে উঠল রাগে, বুকের ভেতর আগুন জ্বলছে। সে কটমট করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ তো স্পষ্ট বুঝলো, তবুও তার বুকে অটল দৃঢ়তা, যেন যেতে বলছি তো যাও, এক্ষুনি যাও, কুইক। রিদি দাঁত কিরমির করতে করতে মনে মনে বলল, আরে বজ্জাত বেটা, তোর কপালে কপাল একটা পাগল একটা বউ জুটবে দেখিস। এরপর ধপা ধপ করে পা ফেলে ভেতরে ঢুকলো। আহাদ তার চলে যাওয়া পায়ের আওয়াজ শুনলো। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎই হো হো করে হেসে উঠল। সে যেন এক অদ্ভুত হাসি, এক অদ্ভুত প্রশান্তিতে মিশে আছে সেই হাসিটা। এই পর্যন্তই ছিল লাল শাড়িতে প্রেয়সী, আর নিচে হচ্ছে লেখিকার নোট। আজকে কিন্তু একটা বড় পর্ব দিছি, এরপর আবার যদি বলেন আরও একটু বড় পর্ব হইলে ভালো হইতো, তাহলে কিন্তু আমি বনবাসে চইলা যাইমু। হ্যাপি এন্ডিং।